সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে আমি যে বিষয়টি সম্পর্কে পড়াবো সেটা হলো যে নির্বাচন পদ্ধতি। সাধারণত যারা ডিগ্রি পাশ কোর্সের স্টুডেন্ট আছে, বিশেষ করে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এবং অনার্সের যারা রাষ্ট্রবিজ্ঞানের, সাথে সাথে যারা চাকুরি প্রার্থী, আবার অনেকেই জানার জন্যও এই ক্লাসটি করতে পারে। আজকের ক্লাসটি হলো মূলত নির্বাচন পদ্ধতি। তো নির্বাচনের যে ইতিহাস সংক্ষেপে যদি একটু বলার চেষ্টা করি, সেটা এরকম যে প্রাচীন গ্রিস এবং রোমে কিন্তু নির্বাচনের ব্যবস্থা ছিল। সাথে সাথে মধ্যযুগে পোপ নির্বাচন এবং রোমান সম্রাটদের নির্বাচন কিন্তু এই নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে করা হতো। আবার প্রাচীন ভারতেও কিন্তু রাজারা জনগণ কর্তৃক নির্বাচিত হতো। তবে 17 শতকের প্রথম দিকে উত্তর আমেরিকা এবং ইউরোপে প্রতিনিধিত্বশীল যে সরকার ব্যবস্থায় নির্বাচনের সিস্টেমের ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। তার পূর্বে কিন্তু বর্তমান সময়ের যে নির্বাচন ব্যবস্থা সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। একটি বিষয় একটু বলে রাখা ভালো যে পৃথিবীতে যত ধরনের সরকার ব্যবস্থা আছে তার মধ্যে শুধুমাত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই নির্বাচনের মতো একটি চমৎকার প্রক্রিয়া রয়েছে। অন্য কোনো সরকার ব্যবস্থায় আমরা এটা লক্ষ্য করি না। তো আমরা যদি আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করি, আমরা যদি বলি যে জাতীয় পর্যায়ের নির্বাচন ঠিক কয় রকম হয়, হ্যাঁ, একটু ধরে নেওয়ার মতো করে যদি বলি কিংবা বোঝার স্বার্থেই যদি বলি, সেখানে আমরা দেখব যে জাতীয় পর্যায়ের নির্বাচনকে আমরা মোটা দাগে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো সাধারণ নির্বাচন আর একটা হলো গণপরিষদ নির্বাচন। তো সাধারণ নির্বাচন কি? সাধারণ নির্বাচন হলো সরকার পরিবর্তন কিংবা সরকার গঠনের জন্য যে নির্বাচনটা জাতীয়ভাবে হয়ে থাকে সেটাকে আমরা সাধারণ নির্বাচন বলে থাকি। যেমন আমাদের পাশের দেশ ভারতে যে নির্বাচন হয় জাতীয় পর্যায়ে, কিংবা বাংলাদেশে যে 11টি জাতীয় নির্বাচন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এইগুলোকে আমরা সাধারণ নির্বাচন বলছি। পরে আসি গণপরিষদ নির্বাচন। আমরা অনেকেই এটা বুঝতে পারি না কিংবা পেঁচিয়ে ফেলি। গণপরিষদ নির্বাচনটা কি? মনে রাখা দরকার যে যখন সংবিধান তৈরি করার প্রয়োজন হয় কিংবা সংবিধান পরিবর্তন করার প্রয়োজন হয়, ঠিক সেই কাজের জন্য জাতীয়ভাবে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেটাকে আমরা কি বলছি? গণপরিষদ নির্বাচন। আমরা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, 1946 সালে যে নির্বাচনটি হয়েছিল এবং 1970 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেখানে দেখতে পাই যে 1946 সালের নির্বাচনের উপর ভিত্তি করে পাকিস্তানে কিন্তু গণপরিষদ গঠিত হয় সংবিধান তৈরির জন্যে। আবার 70 সালে যে নির্বাচন হয় সেখান থেকে আমরা দেখি বাংলাদেশে কিন্তু গণপরিষদ গঠিত হয় শুধুমাত্র সংবিধান তৈরির জন্যে। আশা করি যে সাধারণ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন কী এবং এর মূল পার্থক্য কী সেটা আমরা বুঝতে পেরেছি। এইবার আজকে যে বিষয়টি আলোচনা করব, মূল আলোচনার বিষয় সেটা হলো যে আমরা যদি সংখ্যার বিচারে নির্বাচন পদ্ধতিকে যদি ভাগ করি, তার আগে একটু বলে রাখা প্রয়োজন নির্বাচনে যে বর্তমানে যে সুন্দর নির্বাচন কাঠামো বা পদ্ধতি, সেটা কি পৃথিবীর সব দেশে একই রকম? সব গণতান্ত্রিক ব্যবস্থায় কি একই রকম নির্বাচন ব্যবস্থা রয়েছে? না। এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও সরকার নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ জাতীয় বা সাধারণ নির্বাচন এর ধরন বা পদ্ধতি কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন রকম। তবে ভিন্ন রকম হলেও গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন পদ্ধতিকে আমরা মোটা দাগে সংখ্যার বিচারে, বলে রাখা ভালো, সংখ্যার বিচারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কী রকম? এক, এলাকা ভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন, আর হলো সংখ্যা অনুপাতিক নির্বাচন পদ্ধতি, এবং আর একটা হলো মিশ্র নির্বাচন পদ্ধতি। তো আমি মূলত আজকের ক্লাসে এলাকা ভিত্তিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সেখানে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি যে এলাকা ভিত্তিক বা কেন্দ্রিক নির্বাচন পদ্ধতিটা ঠিক কীরকম। এই ব্যবস্থায় পুরো একটা রাষ্ট্রকে কতগুলো ভাগে বিভক্ত করা হয়
এবং প্রতিটি ভাগেই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে এবং জনগণ এই প্রার্থীদের মধ্য থেকে যিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মানে বেশি সংখ্যক ভোট পায় তাকে নির্বাচিত করে। এটাতে কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই, ভালো সিস্টেম তো। যিনি বেশি ভোট পান তিনিই তো কি নির্বাচিত হবেন। কিন্তু এখানে কিছু কথা আছে, সেই কথাগুলো কীরকম মনে রাখা দরকার। যে গণতন্ত্র মানে কি, আমরা জানি যে গণতন্ত্র মানে সকলের শাসন। ইদানিং আবার এটাও বলার চেষ্টা করা হচ্ছে যে গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠতার শাসন। তাহলে সকলের শাসন কিংবা সংখ্যাগরিষ্ঠতার শাসন এই বিষয় নিয়ে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। অনেকেই বলছেন যে দেখা যাচ্ছে কি এই এলাকাভিত্তিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের কিংবা নির্বাচন পদ্ধতির একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে এই দুর্বলতায় কী বিষয়টা বলা হচ্ছে, আসলে গণতন্ত্র সকলের কিংবা সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থার কথা বলে যে নির্বাচন পদ্ধতি দেয়, আসলে সকল জনগণের কিংবা সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব কিন্তু সরকারে অনেক ক্ষেত্রেই যায় না। এটাই মূলত এই এলাকাভিত্তিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে বলা হচ্ছে। ওকে ফাইন। এখন আমরা আবার লক্ষ্য করি যে এই এলাকাভিত্তিক নির্বাচন পদ্ধতিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো প্লুরালিটি সিস্টেম, যেটাকে আমরা বলছি যে ফার্স্ট দ্য পোস্ট, অন্য একটি নাম। আবার একটা মেজরিটি সিস্টেম। এখন এই প্লুরালিটি এবং মেজরিটি সিস্টেম কি, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। প্লুরালিটি সিস্টেমটা ঠিক এরকম যে এখানে ওই কাজটি করা হয়, পুরো দেশকে কয়েকটি ইউনিটে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটি ইউনিটের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে জনগণ ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করেন। এই সিস্টেমে কি হয়, প্রার্থীদের মধ্যে অর্থাৎ কোনো একটা আসনে প্রার্থীদের মধ্য থেকে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি কী হন, নির্বাচিত হন। কিন্তু এই সিস্টেমের একটা গলদ আমরা লক্ষ্য করি। সেই গলদ নিয়ে মূলত আমরা আলোচনা করলে বিষয়টা আরও অনেক ক্লিয়ার হবে। গলদটা কি, আমরা ধরে নিলাম যে এই সিস্টেমে কোনো একটি আসন থেকে যিনি বেশি ভোট পেয়েছেন তার ভোটের সংখ্যাটা আমরা এরকম হিসাব করি যে 40%। আর যিনি দ্বিতীয় প্রার্থীর ভোটের সংখ্যা হলো 35%। তৃতীয় যিনি হয়েছেন তার ভোটের প্রাপ্তির সংখ্যা হলো 25%। তাহলে নর্মালি কি দেখা যায়, এই যে প্লুরালিটি সিস্টেমে যিনি বেশি সংখ্যক ভোট পেয়েছেন তিনিই তো নির্বাচিত হবেন। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার, যে আমরা যদি দেখি যে দ্বিতীয় এবং তৃতীয় যে ভোট পেয়েছে সেই ভোটের সংখ্যা কিন্তু 60 ভাগ। তো যিনি এই 40% ভোট পেয়ে সংসদে যাবেন তিনি তো মূলত 40% ভোটার বা জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে করছেন, বাকি 60 ভাগ লোকের প্রতিনিধিত্ব উনি কিন্তু করতে পারছেন না। তার মানে কি, আমরা কি বলতে চাচ্ছিলাম যে গণতন্ত্র হলো সকলের শাসন, সেটা তো পূরণ করতে পারছি না, বরং গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠতার সরকার বা শাসন ব্যবস্থা। সেটাও কিন্তু আমরা এই এক্সাম্পল দেখে বুঝতে পারছি যে সেটাও ফিল আপ করতে পারছে না। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমি হলো মন গড়া সংখ্যাটা কেন বসাচ্ছি। এটা মন গড়া সংখ্যা নয়, বরং পৃথিবীতে গণতন্ত্রের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা এই পদ্ধতিতে চলছে, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যিনি বা যারা এই সংসদে যাচ্ছেন তারা কিন্তু এই একটা রাষ্ট্রের বা আসনের অধিকাংশ ভোট বা সর্বোচ্চ বা 51% ভোট না পেয়ে কিন্তু জাতীয় সংসদে যাচ্ছে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হতে পারি। যেমন বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে 1991 সালে যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনটা মোরালেস বেশ নিরপেক্ষ ছিল। তো সেই নির্বাচনে আমরা কি লক্ষ্য করি, দেখি যে সেখানে বিএনপি 31% ভোট পেয়েছিল, কিন্তু আসন লাভ করেছিল 140টি। আওয়ামী লীগ কী করেছিল, 32% ভোট পেয়ে আসন লাভ করেছিল 88টি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 31% ভোট পেয়ে 140টা আসন লাভ করেছে, 32% ভোট পেয়ে 88টি আসন লাভ করেছে। তার মানে বেশি ভোটে মানে জনগণের বা নির্বাচক মণ্ডলীর ভোট পেয়ে একটা দল
সরকার গঠন করতে পারছে না, তার মানে সংখ্যাগরিষ্ঠতার কিংবা সকলের শাসন ব্যবস্থার বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আর আমরা এরকম আরও উদাহরণ কয়েকটি দেখব যে পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী ইমরান খান, উনি যেভাবে ক্ষমতায় এসেছেন সেটা আলোচনা ব্যতিরেকে আমরা যদি সংখ্যাটা হিসাব করি, উনি ভোট পেয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ, সংক্ষেপে পিটিআই, হ্যাঁ, সেখানে উনি ভোট পেয়েছেন 32 ভাগ ভোট পেয়েছেন, সিট হয়েছে 43% এবং সিটের সংখ্যা হলো 116, যেখানে পিপিআই পাকিস্তান পিপলস পার্টি এবং মুসলিম লীগ তারা এই ইমরান খানের চেয়ে 6 ভাগ ভোট বেশি পেয়েছে, কিন্তু ইন্টারেস্টিং হলো 9টি আসন তারা কম পেয়েছে। অর্থাৎ একটা রাজনৈতিক দল 32% ভোট পেয়ে 43% আসন গ্রহণ করেছে, সংখ্যায় 116টি, অথচ এই দুটি রাজনৈতিক দল একত্রে ইমরান খানের চেয়ে 6% ভোট বেশি পেয়েও 9টির মতো আসন কম পেয়েছে। তার মানে কি এখানে কি সংখ্যাগরিষ্ঠতার শাসন কিন্তু বা ব্যবস্থাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সাথে সাথে আরেকটা উদাহরণ আমরা খেয়াল করব, সেটা হলো কি, আমরা যে আমাদের পাশের রাষ্ট্র ভারতের কথা বলি, ভারতে বিজেপি গত লোকসভা নির্বাচনে 31% ভোট পেয়ে সে কিন্তু ক্ষমতায় গেছে, কিন্তু বিজেপি বাদে অন্য যে জোটগুলো ছিল তারা সবাই মিলে ভোট পেয়েছে 38.5 ভাগ। তার মানে এখানে বিশ্লেষণ করে একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে, প্রায় 59.5% লোকের প্রতিনিধি কিন্তু জাতীয় সংসদে কিংবা লোকসভায় পৌঁছায় নাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমি আগেই বলে নিয়েছি যে গণতন্ত্র সকলের শাসন কিংবা সংখ্যাগরিষ্ঠতা শাসন। যে উদাহরণগুলো দেখালাম সেই উদাহরণে কিন্তু একটাও কি হচ্ছে না, একটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ লোকের প্রতিনিধি জাতীয় সংসদে যাচ্ছে না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমরা বলতে পারি যে এটা গণতন্ত্রের সাথে একটা প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার হয়ে গেছে বা স্ববিরোধী একটা ব্যাপার হয়ে গেছে গণতন্ত্রের সংজ্ঞা বা নামকরণের সাথে। তো এই হলো মোটা দাগে এই এলাকাভিত্তিক নির্বাচন বা পুলরোটি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বুঝতে গিয়ে কতগুলো উদাহরণ উপস্থাপন করলাম। আমার মনে হয় এই উদাহরণ উপস্থাপনের মধ্য দিয়ে এই প্লুরালিটি সিস্টেমটা বোঝা খুব সহজ হওয়ার কথা। এখন আমি পরের যে পদ্ধতিটা, যেটা আমরা ছিলাম মূলত এলাকাভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন পদ্ধতিতে, এটা এটা দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা মেজরিটি পার্টটা সব বোঝা বেশ সহজ। যদি কেউ পূর্বেরটা বুঝতে পারে তাহলে মেজরিটিটা নিঃসন্দেহে বুঝবে। এই মেজরিটি সিস্টেমে মূলত কী করা হয়, এই প্লুরালিটির মতো একটা রাষ্ট্রকে কতগুলো ইউনিটে বিভক্ত করা হয় এবং প্রতিটি ইউনিটে প্রার্থীরা নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচক মণ্ডলী কিংবা জনগণ তাদেরকে ভোট দিয়ে থাকেন। তবে এইটার থেকে এটা একটু ব্যতিক্রম এরকম যে এইখানে আমরা দেখেছিলাম কি, যে যিনি বেশি সংখ্যক ভোট পাবেন তিনিই কিন্তু নির্বাচিত হয়ে যাবেন, কিন্তু মেজরিটিতে তা হবে না। যিনি নির্বাচিত হবেন তাকে কমপক্ষে 51% ভোট পেতে হবে, তাকে 51% ভোট পেতে হবে। বিষয়টা এমন হলে কোনোভাবেই হবে না। সাধারণত এটার মধ্যেও আবার অনেক পদ্ধতি আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। একটু বলে রাখা ভালো, এই প্লুরালিটি সিস্টেম পৃথিবীর 58টি দেশে বিদ্যমান, 58টি দেশে। আর মেজরিটি সিস্টেম পৃথিবীর 20টির মতো দেশে আমরা লক্ষ্য করি। তো যেটা বলছিলাম যে মেজরিটি সিস্টেমে 51% ভোট না পেলে কিন্তু কি হবে না, কেউ জাতীয় সংসদে যেতে পারবে না বা সরকার গঠন করতে পারবে না। সেক্ষেত্রে দেখা যায় কি, যদি কেউ 51% পেয়ে যায় তাহলে তো আর কোনো কথা আর সেখানে বলার সুযোগ নেই, সে সরকার গঠন করবে। কিন্তু যদি ব্যতিক্রম হয়, আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা জিনিস মানে বোঝার চেষ্টা করি যে একটা আসনে কেউ যদি 40% পায়, আরেকজন যদি 25 পায়, আরেকজন যদি 15% পায়, এছাড়া অন্যান্য যারা পেয়েছে তাদেরটা আমরা লিখলাম না। তাহলে এই যে কেউ তো 51% পায়নি, আমি আগেই বলে নিচ্ছি 51% যদি পেয়ে থাকে তাহলে এই বিষয়টা আর প্রযোজ্য না। আমরা ধরে নিলাম যে 51% পায় নাই, এমন একটা ফিগারে প্রার্থীরা ভোট পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে,
সেই ক্ষেত্রে এই মেজরিটি সিস্টেমে পদ্ধতি হলো যে প্রথম যারা দুইজন বেশি সংখ্যক ভোট পেয়েছে তাদের মধ্যে আবার কী হবে, তাদের নিয়ে আবার ইলেকশন হবে এবং ইলেকশন হওয়ার পরে এর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনিই কী হবেন, সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি হলো জাতীয় সংসদে যাবেন কিংবা ওই এলাকার প্রতিনিধিত্ব করবেন। এইভাবে এই ব্যবস্থায় কী করা হয়, মোটামুটি সকলের বা অধিকাংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, বিশেষ করে জনগণের। এই হলো মোটা দাগে আজকের ক্লাসের আলোচনা। আমি বলার চেষ্টা করলাম যে জাতীয় পর্যায়ের নির্বাচন মূলত দুই রকম হয়, একটা হলো সাধারণ নির্বাচন আর একটা হলো গণপরিষদ নির্বাচন, এবং সংখ্যার বিচারে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে তিন ধরনের নির্বাচন আমরা দেখতে পাই, এলাকাভিত্তিক, ব্যক্তিকেন্দ্রিক, সংখ্যানুপাতিক, মিশ্র নির্বাচন পদ্ধতি। আমি মূলত আজকে এলাকাভিত্তিক, যার মধ্যে প্লুরালিটি যেটাকে বলা হয়, আর একটা নাম হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং মেজরিটি, এই বিষয়টা কতগুলো উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করলাম। এবং নেক্সট ক্লাসে এই সংখ্যা অনুপাতিকটা বোঝাবো, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।